স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রাতে নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর ইউনূস। বকেয়া বেতন ও ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ফের অস্থির হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকার কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা হয়েছে, তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন অব্যাহত আছে। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আবারও শিল্পাঞ্চলে অস্থিরতা কেন? কি বলছেন শ্রমিক এবং মালিকরা? আসলে নওশিন, আমরা বিগত কয়েকদিন দেখতে পেয়েছি শিল্পাঞ্চল আসলে কিন্তু সেই অস্থিরতাটা বিরাজ করছিল এবং তারপরে গত সপ্তাহে কিন্তু ওই শিল্পাঞ্চল অনেকটাই শান্ত হয়ে এসেছিল এবং আজকেও সকালবেলা অনেকগুলো কারখানা সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি খুলেছে এবং শ্রমিকরা যথারীতি তারা কিন্তু কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজে তারা নিয়োজিত রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশ যেমনটি জানিয়েছেন এই শিল্পাঞ্চলে গতকালকের তুলনায় কিন্তু আজকে এখানে এই বন্ধ কারখানার সংখ্যা বেড়েছে। এখানে যেটি ১৩-১ ধারায় এখানে ৪৩টি কারখানা বন্ধ রয়েছে এবং সেই সাথে এখানে আরো ৯টি কারখানা যেটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো তার বাইরেও আমরা দেখতে পেয়েছি বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে, যেমন বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানা শ্রমিকরা এই আবদুল্লাপুর যেটি বাইপেল মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু তারা সকাল থেকে মহাসড়কে অবরোধ করেছিল এবং তারা মহাসড়ক থেকে সরে গেলে কিন্তু মহাসড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয় এবং অনেক কারখানায় আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা কিছু দাবি দেওয়া নিয়ে তারা বসছে এবং শিল্প পুলিশ সেখানে অবস্থান করে এবং সেই সাথে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যরাও সেই কারখানার যে বন্ধ কারখানা রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং তারা এই মালিক এবং শ্রমিকদের সাথে যেমন শিল্প পুলিশ বলেছেন একটি সমন্বয় করার চেষ্টা করে যাচ্ছেন। সব মিলিয়ে আমরা যদি বলতে পারি যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু এই শ্রমিকরা কিন্তু এই কয়েকদিনে যে আন্দোলনগুলো করছেন তার মধ্যে এক এক দিন এক এক রকম এরা একটা ইস্যু তুলে ধরছেন। আসলে সেটার কোনো অনেক ক্ষেত্রে সেটি সমাধান হয়েছে, আবার অনেকগুলো হয়নি এবং অনেকেই যেমন আজকে যেমন আপনাকে যে বিষয়টি বলেছে একটু আগে, যেটি বকেয়া বেতনের একটি কারণ সেখানে হয়েছে, এটা কিন্তু বকেয়া বেতন কিন্তু কোনো কারখানায় ছিল না, হয়তো ২-১টি কারখানায় বেতন ছিল এবং তাছাড়া শ্রমিকরা কিছু বেতন এবং টিফিন এই বিষয়গুলো কিন্তু তারা বৃদ্ধির জন্য কিন্তু অনেক সময় আন্দোলন করেছেন। সব মিলে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিল্পাঞ্চলের আসলে এই যে ৪৩টি কারখানা সেই বন্ধ রয়েছে সেখানে কিন্তু সব কারখানার সামনে কিন্তু সেই ১৩-১ ধারার যে নোটিশগুলো সেগুলো টানিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক শ্রমিকরা কিন্তু সেই কারখানা থেকে বের হয়ে গিয়েছে এবং সকালবেলা অনেকে এখানে এসে তারা এই নোটিশ দেখে তারা চলে গেছে। এখানে কোনো আন্দোলন বা এখানে কোনো সহিংসতার ঘটনা আমরা দেখতে পাইনি। তো এই ছিল অবস্থা সর্বশেষ। নওশিন, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত। সকালে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে তার জামিন আবেদন করা হয়, কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয়। মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে। রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে এসেছে। স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন, চলছে যানবাহন। পাহাড়ের অবস্থা জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, সম্প্রতি বৈঠকের পর রাঙামাটির পরিস্থিতি কতটা স্বাভাবিক রয়েছে? মানুষ আতঙ্কমুক্ত হয়েছে কি এবং স্থানীয়দের মধ্যে আস্থার সংকট কি কেটেছে? নওশিন, রাঙামাটিতে গত শুক্রবারের যে সংঘাত, সেই সংঘাতের পরবর্তীতে গতকাল আপনি জানেন ১৪৪ দ্বারা প্রত্যাহার করা হয়, যার পর ক্ষতিগ্রস্ত চালক এবং পরিবহন সমিতির ডাকে যে পরিবহন ধর্মঘট সেটিও গতকাল রাতে প্রশাসনের আশ্বাসে সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়।
যার পর থেকে আজ সকাল থেকে রাঙামাটি শহরের অবস্থা খুবই শান্তিপূর্ণ রয়েছে। রাঙামাটি শহরের বেশিরভাগ দোকান ইতিমধ্যে খুলেছে। পাশাপাশি রাঙামাটির যে সকল মৌসুমী পণ্য সেগুলো রাঙামাটি থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বলে আমরা দেখেছি। পাশাপাশি রাঙামাটির যে নৌ পরিবহনটি বন্ধ ছিল সেটিও আজকে সকাল থেকে চালু রয়েছে। বিভিন্ন লঞ্চ গুলো রাঙামাটির বিভিন্ন উপজেলায় পৌঁছাচ্ছে এবং সেই জায়গা থেকে রাঙামাটিতে আসছে। রাঙামাটির যে দূরপাল্লার পরিবহন গুলো সেগুলো রাঙামাটি ছেড়ে যাচ্ছে। তবে রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকা সমর্থনে যে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি, সে কর্মসূচির প্রভাব রাঙামাটি শহরে তেমন একটা পড়েছে বলে আমরা দেখতে পাইনি। তবে কিছু কিছু জায়গায় উপজেলাগুলোতে 2-1টা জায়গায় আমরা শুনেছি যে সকাল থেকে পিকেটিং হয়েছে এই অবরোধ কর্মসূচির সমর্থনে। তবে তার এই অবরোধ কর্মসূচির তেমন একটি প্রভাব রাঙামাটি শহর তথা রাঙামাটি জেলায় পড়ছে না। আর পাশাপাশি আজকেই সেই অবরোধ কর্মসূচির শেষ দিন। আশা করছি আগামীকাল থেকে রাঙামাটিতে আর কোনো ধরনের পরিবহন চলাচলে সমস্যা দেখা দিবে না। যে আর রাঙামাটিতে গতকাল যে সম্প্রীতি সমাবেশটি হয় সেই সম্প্রীতি সমাবেশের পর রাঙামাটির জনসাধারণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে রাঙামাটির যে কাঁচা বাজার সেখানে আমরা দেখেছি পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সকাল থেকে তাদের নিজ নিজ পণ্য ক্রয় করছেন, বিক্রয় করছেন। এতে আমরা বলতে পারি যাতে রাঙামাটির মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। তবে রাঙামাটির যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোতে তেমন একটি শিক্ষার্থীর দেখা আমরা পাচ্ছি না। যদি সেগুলো স্বাভাবিক পরিস্থিতিতে চলে যায় আগামীকাল থেকে, তাহলে আমরা মনে করছি রাঙামাটিতে যে আগের শান্তিময় পরিবেশ, পাহাড়ি বাঙালি সম্প্রীতির যে জায়গাটি সেই জায়গাটি আবারও ফিরে আসবে। পাশাপাশি রাঙামাটিতে এই জায়গাটি ফিরিয়ে আনার জন্য রাঙামাটিতে এখনো কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা রাঙামাটির বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব পালন করছে এবং পাশাপাশি পুলিশ, বিজিবি, যৌথ বাহিনীর যে টিম তারা রাঙামাটি শহর জুড়ে টহল দিচ্ছে। রাঙামাটিতে এই শান্তিময় পরিবেশ ফিরে আসলে রাঙামাটি কিন্তু এখন পর্যটন যে নগরী, সেখানে এখন কিন্তু রাঙামাটিতে পর্যটক শূন্য, সে পর্যটকরাও আসবে বলে আমরা আশা করি। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু দে। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসক সজীব হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা। এছাড়া গুম ও নির্যাতনের অভিযোগে র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক নারী চিকিৎসক। এসব ঘটনা দ্রুত তদন্ত শুরু করবে প্রসিকিউশন টিম। রাজধানীর বাসিন্দা ডাক্তার ঈশিতাকে 2021 সালে গুম করে র্যাব। 6 দিন রাখা হয় সংস্থাটির প্রধান কার্যালয়ে। নির্যাতন করা হয় তাকে শারীরিকভাবে। পরে ফাঁসানো হয় মাদক ও প্রতারণা মামলায়। এমন অভিযোগে সে সময় র্যাবে কর্মরত ছিলেন এমন 6 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে। রবিবার ঈশিতা নিজে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান। 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী, তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে 60তে। একই দিনে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে উত্তরার আজিমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব সরকার নিহতের আরেকটি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 71 জনকে আসামি করা হয়েছে। আমি বলছিলাম যে বাবা, তুমি তো এমবিবিএস পাস করছো, ঠিক আছে, তো তুমি একটা কাজ করো, তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হইবা। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারের মধ্যে একজনই ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব সরকার, কিন্তু মৃত, সে জীবিত না। ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানিয়েছেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলেও তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কাজ থেমে নেই। প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয়। সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না, কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক, যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সবকিছুই যাতে বিচারের আওতায় আসে। ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের সাথে সাথেই বিচার কাজ শুরু হবে বলে জানান তিনি।
আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে আজ শপথ নিয়েছেন। সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত অনুরা দিশানায়েকে। মার্ক্সবাদী অনুরা প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 13 লাখেরও বেশি ভোট পেয়েছেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।